নদী তীর রক্ষায় হাজার কোটি টাকা ব্যয় হলেও ঝুঁকিতে উত্তরের বিশাল অঞ্চল। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। কুইগ্রামে এখনো তলিয়ে নিম্নাঞ্চল। দেয়ালে ফাটল, বের হয়ে গেছে ছাদের রড। নীলফামারীতে জরাজীর্ণ ভবনে কৃষি কর্মকর্তাদের ঝুঁকি নিয়ে বসবাস। অতিরিক্ত ভাড়ায় বাইরে থাকছেন অনেকে, পুনর্নির্মাণের আশ্বাস। ৪৫ দিন বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন। বিপাকে বেকার শ্রমিকরা, সময়মতো বিস্ফোরক না আসায় কারণ বলছে কর্তৃপক্ষ। এবং গাইবান্ধায় লাম্পি স্কিন ডিজিজের প্রাদুর্ভাব। প্রতিষেধক দেওয়ার পরও আক্রান্ত হচ্ছে গরু। দুশ্চিন্তায় খামারিরা, পরিচ্ছন্নতা ও চিকিৎসা নিশ্চিতের পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রংপুর অঞ্চলের প্রধান নদ নদীর তীর রক্ষায় হাজার কোটি টাকা খরচ হলেও এখনো বিশাল অংশ রয়েছে চরম ভাঙন ঝুঁকিতে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক। বিশেষজ্ঞদের মতে নদী ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ না নিলে স্থায়ী সমাধান মিলবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলো ঘিরে নেওয়া হচ্ছে টেকসই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের কাছে ফিরে আসে আতঙ্ক। গর্জে ওঠা তিস্তা, ধরলা, দুধকুমার আর ব্রহ্মপুত্র যেন একের পর এক গ্রাস করছে মানুষের স্বপ্ন। কোথাও রাতারাতি নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কোথাও হারিয়ে যাচ্ছে ফসলি জমি, আবার কোথাও ঝুঁকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান আর গ্রামীণ সড়ক। গাইবান্ধা ও কুড়িগ্রামে হাজার কোটি টাকা খরচ করে 102 কিলোমিটার স্থায়ী তীর রক্ষার কাজ হলেও 329 কিলোমিটার অংশ চরম ঝুঁকিতে। আর তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে চলছে ভাঙন রোধের কাজ। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ জনপদ এখনো তীব্র ভাঙনের কবলে। আমাদের তো জমি জায়গা, রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে। এখন বাড়ি টাড়ি ভাঙিয়ে গেলে তো আমাদের নিঃস্ব। যদি বাড়ি ঘরই না থাকে তো ওনারা আসার পরে কি কোন জায়গায় বস্তা ফেলাবে? মানুষের জমিনে বাড়ি করে আসিয়ান অন্তপক্ষ বোধ হয় 20-30 বার কিন্তু আমরা বাড়ি ভাঙি করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভাঙন ঠেকানোর প্রকল্প নয়, নদীর স্বাভাবিক প্রবাহ, ড্রেজিং, চর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী নদী শাসনের সমন্বিত পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। যদি এই প্রকল্পগুলো গ্রহণ করা হতো তাহলে হাজার হাজার বাড়িঘর যে বিলীন হয়ে গেছে এগুলো বিলীন হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সমন্বিত নদী ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় 4টি প্রকল্প পরিকল্পনা কমিশন অপেক্ষমান আছে, যেগুলো অনুমোদন হলে সে জায়গাগুলো আমাদের ভাঙনের নিয়ন্ত্রণের আওতায় চলে আসবে। নদী ভাঙনের সঙ্গে শুধু মাছি হারায় না, হারিয়ে যায় মানুষের শিকড়, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। তাই নদী পাড়ের মানুষের একটাই প্রশ্ন, আর কত ক্ষতি হলে মিলবে স্থায়ী সমাধান? নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রিভাইন পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ। সরাসরি চলে যাব আলোচনায়। আমরা দেখছি যে রংপুর অঞ্চলের যে প্রধান নদীগুলো, বিশেষ করে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমারে ব্যাপক ভাঙন শুরু হয়েছে বর্ষার মৌসুমের শুরুতে এবং বছরব্যাপী এই নদীগুলোতে ভাঙন চলে। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সমন্বিত নদী ব্যবস্থাপনা না নেবার কারণেই বছরব্যাপী যেভাবে ভাঙন হচ্ছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে নদী পাড়ের মানুষের। আজকে আমরা আলোচনা করব এই নদীগুলোকে ঘিরে কি ধরনের ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব এবং সংস্কারে কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রিভাইন পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ। আমরা একটু আলোচনায় যেতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছিলাম যে উত্তরাঞ্চলের যে নদীগুলো ব্যাপক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এক এক নদীর এক এক ধরনের সংকট। আসলে পরিকল্পনাটা কেমন নেওয়া উচিত? আসলে নদী হচ্ছে একটা সমন্বিত আসলে উদ্যোগই নিতে হয়। আমরা যদি তিস্তা নদীর কথা বলি, তিস্তা নদীতে যেই বন্যাটা দেখা যায় এটা আসলে বন্যা নয়, এটা হচ্ছে জলাবদ্ধতা। কারণ কৃত্রিম সংকটের কারণে তলদেশ ভরাট হয়ে আছে এবং যে আমাদের ব্রিজ দেওয়া আছে সেই ব্রিজগুলো ছোট, ফলে দেখবেন যে এই পানি জলাবদ্ধতার মধ্যে পড়ে আছে। কখনো দেখবেন উজানে পানি নেই, ভাটিতে পানি অনেক হয়েছে। তার কারণ ব্রহ্মপুত্রের পানি যখন নেমে যেতে পারে না তখন ক্রমে ক্রমে পানিটা এদিকে উজানের দিকে ঠেলে রাখে, তখন সেখানে আর এক রকম জলাবদ্ধতা হয়। অর্থাৎ আমরা যে বন্যা দেখি এটা একটা জলাবদ্ধতা জনিত বন্যা। আর একটা হচ্ছে আমাদের যে তিস্তা নদী বা ব্রহ্মপুত্র, অনেক নদীর
শাখা নদী যেগুলো ছিল সব নদীগুলোকে পানি উন্নয়ন বোর্ড মেরে ফেলেছে, মানে একদম মুখ বন্ধ করে দিয়েছে। তো একটা নদীর একটা ভারসাম্য থাকে, প্রকৃতি যে প্রবাহ তৈরি করে দিয়েছে সেই প্রকৃতির অবস্থাটা ঠিক রেখে মানুষের কাজে লাগাতে হয়। আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নদীকে মানুষের কাজে লাগানোর ব্যবস্থা নিয়েছি, ফলে নদীতে অল্পতে বন্যা দেখা দেয়। আর একটা হচ্ছে ভাঙনটা যে কারণে হয়, নদীতে সারা বছর পানি থাকতে হয়, তাতে পাড়ের স্বাভাবিকতাটা ঠিক থাকে। আমরা দেখি যে এমনিতেই পানি নেই, আবার তিস্তা ব্যারেজের মধ্যে শুষ্ক মৌসুমে সমস্ত পানি প্রত্যাহার করে ভাটির নদীটাকে মেরে ফেলে। তো ভাটির নদী যখন মেরে ফেলে, সেখানে তখন ধান চাষ হয়, সেখানে গম চাষ হয়, নানা রকম চাষাবাদ হয়, বড় বড় মেশিন চলে, তার যে আগাছা সবকিছু ওখানে থাকে এবং ওখানের তলদেশের স্বাভাবিক বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে যায়। নতুন যখনই পানি আসে তখন করে আর পলি অপসারিত হয় না, ওর উপর নতুন পলি পড়ে। দুই পাড়ের যে স্বাভাবিক বৈশিষ্ট্য থাকে, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করা, এখানকার অনেক নদীরই মূল যে পলি, এই পলির চেয়ে পাড়ের যে মাটির দানা এটা ছোট, অর্থাৎ চর টিকে থাকার শক্তি বেশি, পাড় টিকে থাকার শক্তি কম। এই বাস্তবতায় আমাদের আসলে এই তিস্তা নদী কিংবা অন্যান্য যে নদীগুলো আছে এগুলো খননের ব্যবস্থা করা দরকার। আর একটা হচ্ছে যে 3টা কাজ দরকার। একটা হচ্ছে পানিগুলো যেন ঠিক মতো যেতে পারে, একটা হচ্ছে দুই পাড়ের যেন ভাঙনটা বন্ধ হয়, আর একটা যেন পলিটা অপসারিত হয়। এই 3টা কাজ খুব মানে জটিল কোনো কাজ নয়। এই কাজগুলো হয় না। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারে নদীর তীর রক্ষা বাদ দেওয়া হচ্ছে, তবে বিশাল একটি অংশ বাকি রেখে এই যে কাজগুলো করা হচ্ছে, এটা কি সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে যাওয়া উচিত না? এই বিচ্ছিন্ন কাজগুলো আসলে কি কোনো ফল বয়ে আনবে? বিচ্ছিন্ন কাজ কিছু ফল বয়ে আনে, কিন্তু সমন্বিত কাজ হলে তখন জিনিসটার পরিপূর্ণ ফল পাওয়া যায়। কারণ এই যে আমি বলি, তিস্তা নদী যখন কাজ হবে, এর সঙ্গে যদি ব্রহ্মপুত্রের কোনো কাজ না হয়, তাহলে তো এই তিস্তা নদী যেখানে গিয়ে শেষ হয়েছে ওখানে তো ব্রহ্মপুত্র, তো ওটার কিছু কাজ না হলে ধরলা নদীর পানি এসে পড়েছে, এটা একটা সমন্বিত ব্যবস্থা না হলে বিচ্ছিন্ন কাজগুলো কখনো একটা মানে এটা তো অববাহিকা ভিত্তিক। নদী কিন্তু একটা বিচ্ছিন্ন শুধু প্রবাহ নয়, এটা একটা অববাহিকা আছে, এর শাখা নদী আছে, উপনদী আছে, সবগুলো মিলেই এর কাজটা করতে হবে। আমরা এই যে যেগুলো কাজ হচ্ছে আমি বলি, সেগুলো খুবই অপরিকল্পিত কাজ হচ্ছে। প্রায় 2700 কোটি টাকা খরচ করা হয়েছে এই ব্রহ্মপুত্র এর প্রবাহ ফেরানোর জন্য, তারপর আমাদের পানিতে একটা নৌপথ চলাচল করার জন্য। মাঝখানে বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা ফল আসে নাই। ওই যে 2700 কোটি টাকা খরচ করেছে, জামালপুরের উপর দিয়ে যে ব্রহ্মপুত্র আছে সেখানে কোনো পানি যায় নাই। অর্থাৎ এটা হচ্ছে অপরিকল্পিত, অপরিণামদর্শী। ফলে আমাদের এগুলো নিয়ে আরো ভাববার দরকার আছে। আমাদের এদিকের অনেক কথা একটু জানতে চাই ছোট্ট করে, আসলে কি ধরনের পরিকল্পনা নিতে হবে? আমরা যে কথা বলতে চাই, নদীটাকে বাঁচাতে হবে, নদী পাড়ের কৃষি এবং কৃষককে বাঁচাতে হবে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ব্যবস্থাপনার জন্য রংপুর অঞ্চলে সরকার কোনো টাকা দেয় না। 2021 থেকে 25 সাল কোনো প্রকল্পই দেয় নাই। অন্যান্য বছর যা দেয় খুবই সামান্য। এই রংপুর অঞ্চলের সঙ্গে বৈষম্যের কারণেই এই অঞ্চলের নদী ভাঙন এবং বন্যা খুবই ত্বরান্বিত হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি বলছেন সমন্বিত উদ্যোগের কথা আপনি বলছেন, আমরা আলোচনা করছিলাম যে রংপুর অঞ্চলে যে প্রধান নদীগুলো যেসব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সংকট উত্তরণে আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর তুহিন অদূত, পরিচালক রিভার অ্যান্ড পিপল। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন রিভার অ্যান্ড পিপলের পরিচালক। বেশ কিছু জায়গায় পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে নিমজ্জিত কুড়িগ্রামের 204 হেক্টর ফসলি জমি সহ রাস্তাঘাট। অন্যদিকে রংপুরে সোমবার ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেয় তিস্তার পানি বাড়লেও আজ সকাল থেকে কমতে শুরু করেছে পানি। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গত কয়েকদিনে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ে উত্তরের সব নদ নদীর পানি, প্লাবিত হয় নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কুড়িগ্রামে দুধকুমারের পানি নতুন করে না বাড়লেও পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 204 হেক্টর ফসলি জমি ডুবে থাকায় দিশেহারা কৃষক। পানি উঠছে, আমার চলাচল অসুবিধে, স্কুল যাওয়ার সাথে অনেক কষ্ট হয়। বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তরকারি তোমার পটল ক্ষেত মারা গেছে। সোমবার ভারতের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে তিস্তার বাংলাদেশ অংশে। তবে সকাল থেকে রংপুরে তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে প্লাবন থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। পানির জ্বালায় আমরা রান্না বাড়া, গরু ছাগল নিয়ে অনেক সমস্যা। বাড়িঘর ভাঙি গেছে,
এখন থাকতে পারি না। তিস্তে মহাপরিকল্পনা বলে বাস্তবায়ন করে সরকার যদি এই কামটা আমার করি দিলে হয় তো হাজার হাজার দোয়া করতে হয় বাহে। টানা কয়েকদিন উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়লেও ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার নদের পানি। বেড়েছে ব্রহ্মপুত্র ধরলার পানিও। এতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের নিম্নাঞ্চল। আরও তথ্য জানবো এই মুহূর্তে সদর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। আজ সকাল থেকে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ নদীর পানি হ্রাস পেতে থাকলেও এখনও কিন্তু কুড়িগ্রামের যে দুধকুমার নদ রয়েছে সেই দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র ধরলা এবং তিস্তার পানি কিছুটা হ্রাস পেলেও সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকায়। যদি দেখাই যে আমার এখানে যে একটি ভিটা দেখা যাচ্ছে, এখানে আসলে কয়েকটি পরিবার বসবাস করছে। এই নদ নদীর পানি বৃদ্ধির ফলে এই নদী অববাহিকার যে নিচু এলাকা, এই এলাকাগুলো প্লাবিত হয়ে পড়ায় কিন্তু তাদের যে যোগাযোগের ব্যবস্থা সেটি তলিয়ে গেছে। যদিও বাড়ির ভিটেতে ঘর বাড়িতে পানি প্রবেশ করেনি, কিন্তু এই যোগাযোগের যে ব্যবস্থা সেটি তলিয়ে গেছে। আর যে বিষয়টি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের এই নদ নদী অববাহিকার যে ফসল রয়েছে, পটল, পাট সহ অন্যান্য ফসল, সেই ফসলগুলো কিন্তু পানিতে কোথাও নিমজ্জিত হয়েছে, কোথাও অর্ধেক পানিতে তলিয়ে আছে। এরকম পরিস্থিতিতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি কুড়িগ্রাম কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে সেখানে প্রায় 500 হেক্টর জমির ফসল এই পানিতে তলিয়ে আছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে, যদি পানি কমে যায় তাহলে হয়তো কিছু ফসল রক্ষা পাবে, আর যদি পানি স্থায়ী হয় তাহলে এই ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আর কুড়িগ্রামের যে নদ নদীর যে পানি বৃদ্ধি এবং বন্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার কারণে এই ব্রহ্মপুত্র ধরলা তিস্তা এবং দুধকুমারের পানি আরও এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃদ্ধি পেতে পারে। আর যে বিষয়টি এখানে জানিয়ে রাখি যে এই পানি বৃদ্ধি এর কারণে যে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা অনেক এলাকায় সেটি আমরা দেখেছি যে মানুষের অনেকটি দুর্ভোগে পড়েছে। এছাড়াও কিন্তু অনেক ঘরবাড়ি ঠিক এই জায়গার মতো অনেক ঘরবাড়ি রয়েছে যেগুলো চারিদিকে পানি রয়েছে। এরকম পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 5000 মানুষ। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সহকর্মী বাদশা সৈকত। বিভাগীয় সময় আরও থাকছে। 11 বছরেও অপসারণ হয়নি ভাঙা সেতু। ঘুরতে হচ্ছে 10 কিলোমিটার। ভোগান্তিতে কুড়িগ্রামের উলিপুরের 12 গ্রামের বাসিন্দা। নতুন ব্রিজ নির্মাণের দাবি। নীলফামারীর ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলোর বেহাল দশা। অধিকাংশই পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। দু একটি কোয়ার্টারে কর্মকর্তারা পরিবার নিয়ে বাস করলেও রয়েছে জীবনের ঝুঁকি। কর্তৃপক্ষ বলছে কোয়ার্টারগুলো সংস্কার করা হলে কৃষি কর্মকর্তারা 24 ঘন্টা কৃষকদের সেবা দিতে পারবেন। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বসবাসের অনুপযোগী জরাজীর্ণ পরিত্যক্ত কোয়ার্টার, ময়লা আবর্জনা আর জঙ্গলের কারণে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। বসবাসরত কোয়ার্টারগুলোর দেওয়ালে ফাটল, ছাদের প্লাস্টার খসে পড়ছে, বের হয়ে গেছে রড। প্রান্তিক কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে নীলফামারী 6 উপজেলার প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের থাকার জন্য 3 যুগ আগে কোয়ার্টার নির্মাণ করা হয়। 48টি কোয়ার্টারের মধ্যে বসবাস অনুপযোগী 40টি, 6টি সংস্কারযোগ্য আর মাত্র 2টি বসবাসযোগ্য। সরকার নির্ধারিত 50 টাকা ভাড়ার কোয়ার্টারে থাকতে না পারায় অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থল থেকে দূরে থাকছেন কৃষি কর্মকর্তারা। এতে তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কৃষকও সার্বক্ষণিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান তারা। প্রতিটা রুমেতেই বৃষ্টি পড়ছে এবং জানলা দরজা সবগুলো ভাঙা। এখানে যে কোনো সময় ভূমিকম্প হলে এই ছাদগুলো ধসে পড়ার সম্ভাবনা আছে। এগুলো সব ভাঙ্গা, একেবারে ঝুরঝুর করে পড়ে যায়। এখন এখানে তো মনে করো থাকাটাও রিস্ক। এখন কিন্তু আমাদেরকে
বাইরে থাকতে হচ্ছে থাকার অনুপযোগী হওয়ার জন্য। সংস্কারযোগ্য কোয়ার্টারগুলো পুনর্নির্মাণ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। বসবাসের উপযোগী সেই কোয়ার্টারগুলো দ্রুত আমাদের সংস্কার করা প্রয়োজন এবং এই পরামর্শ যদি আমরা এই সংস্কার যদি করতে পারি তাহলে এই সংস্কারের মাধ্যমে কিন্তু কৃষকদের 24 ঘন্টায় আমরা সরাসরি পরামর্শ দিতে পারবো। জেলায় বর্তমানে 165 জন উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের একমাত্র ভূগর্ভস্থ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে 45 দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। সময়মতো বিস্ফোরক না আসায় পাথর উত্তোলন করা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাব তার কাছে। দেশের একমাত্র ভূগর্ভস্থ পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিটি কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘ 45 দিন যাবৎ এটা কিন্তু পাথর উত্তোলন হচ্ছে না এবং কবে নাগাদ এটা উত্তোলন শুরু হবে এই ব্যাপারেও কিন্তু কর্তৃপক্ষ নিশ্চিত না। তবে যেটা আমরা জানতে পেরেছি যে তারা বলছেন এই কয়লা উত্তোলনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে এক্সপ্লোসিভ অ্যামোনিয়া নাইট্রেট, এটি কিন্তু শেষ হয়ে গেছে। এটা আন্তর্জাতিক দরপত্র তারা আহ্বান করেছেন। কর্তৃপক্ষ যেটা বলছেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে হয়তো তারা এটা সরবরাহ পাবেন এবং তারপরে তারা হয়তো উত্তোলনে যেতে পারবেন। তবে আমরা যেটা কর্তৃপক্ষের সঙ্গে যেটা কথা বলেছিলাম যে এক্সপ্লোসিভের দাম কিন্তু আগের তুলনায় এখন বেশি হওয়ার কারণে এটা উৎপাদন খরচও কিন্তু অনেকে বেড়ে যাবে। যদিও এই পাথর খনিটি আপনার 2000 সালের 25শে মে কিন্তু এটার বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়। এরপর থেকে পাথর খনি মোটামুটি লাভজনক অবস্থার মধ্যে দিয়েছিল এবং আজকে যেটা আমরা জানতে পেরেছি যে বেশ কিছুদিন ধরে পাথর সেভাবে বিক্রি না হওয়ার কারণে এখন পাথর খনির যে স্টেক ইয়ার্ড সেখানে প্রায় 16 লক্ষ মেট্রিক টন পাথর জমা রয়েছে বলে তারা যেটা বলছেন। আমরা ইতিমধ্যেই যারা পাথর এখান থেকে ক্রয় করেন তারা বলছেন যে মোটামুটি তারা এখান থেকে পাথর নিয়ে যান। তবে বাংলাদেশে পাথরের যেটা চাহিদা কর্তৃপক্ষ যেটা বলছেন যে বাংলাদেশে যে উৎপাদিত মাত্র 6 আপনার এখানে উৎপাদন হয় পাথর, বাকি যে আপনার 96 যে পাথর যেটা লাগে সেটা কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। এই কারণে যে মধ্যপাড়া পাথর খনি যেখন স্টেকিয়ার্ডে যেটা রয়েছে তার কর্তৃপক্ষ যেটা বলছেন যে এটি উৎপাদনে গেলে কিন্তু স্টেকিয়ার্ডে কিন্তু আবার পাথর আপনার স্তূপ হয়ে যাবে এবং উৎপাদিত যে পাথর সেগুলো বিক্রির জন্য তারা কিন্তু সচেষ্ট রয়েছেন। আমরা ইতিমধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যেটা বলেছিলাম তারা বলছেন যে অ্যামোনিয়া নাইট্রেট খুব শীঘ্রই আসলে তারা উৎপাদনে ফিরবেন বলে এমনটি তারা আমাদের কাছে বলেছেন। তো আমার কাছ থেকে মধ্যপাড়া পাথর খনি থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলাল। বিভাগের সময় আরও থাকছে 19টি স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। দক্ষ মানব শক্তি তৈরিতে কাজ করছে নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তর, আরও কর্মসংস্থান তৈরির আশা। গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ। খামারিদের অভিযোগ আগাম প্রতিষেধক টিকা দিয়েও আক্রান্ত হচ্ছে গরু। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো ও সময় মতো চিকিৎসার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। একদিকে গোখাদ্যের চড়া দাম, অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ, দুশ্চিন্তায় খামারিরা। গাইবান্ধার 7 উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ। এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তর সংখ্যা। আক্রান্ত প্রাণীর প্রথমে জ্বর আসে, ফুলে যায় গলা, খাবারে দেখা দেয় অরুচি, এরপর শরীরের বিভিন্ন স্থানে গোলাকার গুটি বা ফোসকা ওঠে। এক পর্যায়ে ফোসকা ফেটে সৃষ্টি হয় ক্ষত। খামারিদের অভিযোগ আগাম প্রতিষেধক টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে গরু। লালা পরে আর কিছু খায় না, শুয়ে থাকে। ভ্যাকসিন করেছিলাম তো কাজ হয়নি, তা বাড়াইছে। এখন গরুটা এখন সমস্যা ভাইরাস বাড়াইছে আর যে হাকর করে গায়ে গুটি গুটি উঠছে আর খাইতেছে না। এখন কালকে থেকে একটু বাঁচছে, যে গোটাগুলো বাঁচছে। গরু খাওয়ার বাচ্চা না, খালি যে হালকা দুধ ধরি খাওয়াই নিয়ে আসতেছি। খামারিদের সচেতন থাকার পাশাপাশি গোয়ালঘর পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। দেওয়া হয়েছে টিকা নেয়ার পরামর্শ। লাম্পির ভ্যাকসিনটা করেন,
আপনারা প্রাণী সম্পদ দপ্তরে আসেন, বিভিন্ন কোয়াকের শরণাপন্ন হয়েন না, কারণ কোয়াকের শরণাপন্ন হলে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে তারা ভুল চিকিৎসার মাধ্যমে গরুটাকে নষ্ট করে ফেলতেছে। আমাদের পরামর্শ থাকবে প্রথমে, যেহেতু গায়ে জ্বর থাকে, প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে। পাশাপাশি যদি নিম পাতার রস এবং খাওয়ার সোডা, পাশাপাশি গুড়ের স্যালাইন, এগুলো যদি ঘরোয়া পরিবেশে খাওয়ানো যায় তাহলে কিন্তু রোগটা অনেকটাই নিরাময় হয়ে যাবে। জেলার বিভিন্ন প্রাণী সম্পদ কার্যালয়ের হাসপাতাল চলতি মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে চিকিৎসা দিয়েছে 675টি গরুকে, মাঠ পর্যায়ে যার সংখ্যা কয়েক গুণ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। হিলিতে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে 10 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সকালে পালানোর চেষ্টা করে অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এর আগে রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল শিশুটি। এ সময় প্রতিবেশী সাজ্জাদ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেয়। সেখানে ধর্ষণ চেষ্টা চালালে পালিয়ে যায় মেয়েটি। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। 11 বছরেও অপসারণ করা হয়নি ভেঙে যাওয়া সেতু, এমনকি নির্মাণ করা হয়নি নতুন অবকাঠামো। এতে দুর্ভোগে আছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার 12টি গ্রামের বাসিন্দারা। গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। তবে ভাঙা সেতুর জায়গায় নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইটির। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। দুপাশে মেঠো পথ, মাঝে খাল, এর মধ্যে ভেঙে পড়ে আছে পাকা সেতু, নেই সংযোগ সড়কও। 2014 সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি জনতার হাট সড়কের সাঁকো খালের উপর 30 ফুট দীর্ঘ সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরের বছর বন্যার পানিতে ভেঙে যায় সেতুটি, ভেসে যায় দুপাশের সংযোগ সড়কও। এতে উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন দুপারের 12টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। এতে বেড়েছে ভোগান্তি। ভাঙা ব্রিজের কারণে স্কুলে যাইতে পারি না। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াতের সমস্যা, পাশাপাশি বাজার ঘাট করার জন্য যাতায়াতের সমস্যা। এই পাশের লোক ও পাশে যাবার পায় না, ওই পাশের লোক এই পারে আসতে পায় না। আজ পর্যন্ত বৃষ্টির কেউ খবর নিল না, রাস্তাঘাটের কেউ খবর নিল না যে বৃষ্টি কি অবস্থায় আছে। ভাঙা সেতুর স্থলে নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। ইতিমধ্যে আমরা অলরেডি সয়েল টেস্ট এবং টপো সার্ভে করে ফেলেছি এবং তথ্য আমরা অলরেডি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এটা বাস্তবায়নের জন্য এবং অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এলজিইডির তথ্য মতে বরাদ্দ পেলে 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সময় সংবাদ, কুড়িগ্রাম। দক্ষ মানব শক্তি তৈরিতে কাজ করছে নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তর। সম্পূর্ণ বিনা খরচে পিছিয়ে পড়া বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরিতে 19টি বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ মানব শক্তি তৈরিতে 19টি বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিচ্ছে নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত তরুণ তরুণীরা। শিক্ষার্থীদের কেউ শিখছেন নকশিকাতা তৈরি ও সেলাই, আবার কেউ কম্পিউটারে গ্রাফিক্স ও ডিজিটাল মার্কেটিং, বিদ্যুৎ ফিটিংস, বৈদ্যুতিক মোটরে তার লাগানো ও সার্কিট তৈরির কাজও শিখছেন অনেকে। যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যুক্তভাবে কাজ করছেন ই লার্নিং অ্যান্ড ট্রেনিং লিমিটেড। 1 মাস থেকে শুরু করে 7 মাস পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রয়োজনে লোনেরও ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। বর্তমানে যুব উন্নয়ন ও ই লার্নিং সেন্টারে 782 শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। এই প্রশিক্ষণটা যদি আমরা বাইরে করতে যাই তাহলে আমাদের দেখা যাবে যে 8 থেকে 10 হাজার টাকা লেগে যাবে, আর কিন্তু এখানে আমরা করতেছি সম্পূর্ণ ফ্রি। প্রশিক্ষণ শেষে আমরা নিজেরাই এখান থেকে দক্ষ হয়ে নিজেরাই কিছু একটা করতে পারবো। এই সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে। বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ধারাবাহিকতায় কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। ঘরে বসে তারা কম্পিউটারে দক্ষ হয়ে তারা দেশে থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবদেরকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সফলতার হার
80%। নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এখন পর্যন্ত 16,084 জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নদী তীর রক্ষায় হাজার কোটি টাকা ব্যয় হলেও ঝুঁকিতে উত্তরের বিশাল অঞ্চল। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামে এখনও তলিয়ে নিম্নাঞ্চল। দেয়ালে ফাটল, বের হয়ে গেছে ছাদের রড। নীলফামারীতে জরাজীর্ণ ভবনে কৃষি কর্মকর্তাদের ঝুঁকি নিয়ে বসবাস। অতিরিক্ত ভাড়ায় থাকতে হচ্ছে বাইরে, পুনর্নির্মাণের আশ্বাস। এবং ৪৫ দিন বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন। বিপাকে বেকার শ্রমিকরা, সময়মতো বিস্ফোরক না আসায় কারণ বলছেন কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।